হ্যালো বন্ধুরা, এই গল্পের সিজন 1 আপলোড করা হয়েছিল। যারা সিজন 1 শোনেননি এখনও, তারা সিজন 1 শুনে তারপর সিজন 2 শোনার অনুরোধ রইল। ধন্যবাদ। আমরা তিনজন মিলে খাবার টেবিলে এলাম। রাতের খাবারে আজ আন্টি গোশত রান্না করেছে। গোশত দেখে সেই কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। বাবা বেঁচে থাকতে শেষ সবাই মিলে গোশত খেয়েছিলাম। মা রান্না করে খাইয়ে দিত। তারা মারা যাবার পর ফাতেমা আর আমি ঈদের দিন কেউ দিলে খেতে পারতাম। নুন আনতে পান্তা ফুরানো সংসারে গোশত খাওয়া সম্ভব ছিল না। আনমনে ভাবছিলাম কথাগুলো। ফাতেমা বলল, ভাইয়া আজকে ঈদ, গোশত খাবো সবাই। ও ভাবে ঈদ ছাড়া হয়তো কেউ গোশত খায় না। ফাতেমার কথায় সবার বুঝতে বাকি রইল না আসল ব্যাপারটা। আমি ফাতেমাকে কোলে বসিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আমিও খাওয়া শুরু করলাম। এদিকে জেরিন আমার পাশে বসেছে, এক হাতে খাচ্ছে আর এক হাতে আমার পায়ে চিমটি দিতে দিতে ব্যথা করে দিচ্ছে। এমনি আমার সারা পায়ে একটু বেশি ঘন পশম থাকায় ওর প্রতিটা চিমটিতে খুব ব্যথা লাগতেছে। না পারছি কিছু বলতে আর না পারছি সহ্য করতে। এর উপর ওর পায়ের বড় বড় নখের আঁচড়। খেতেও পারবো না শান্তি মতো। একবার খাওয়া শেষ করি, তারপর বুঝাবো মজা। খাওয়া শেষ করে আমি আমার নতুন রুমে চলে গেলাম। সবই গোছানো আছে, একটা টেবিল রাখা। আমার বইগুলো খুলে পড়তে শুরু করলাম। রাত তখন 12টার ওপর। সবাই ঘুমিয়ে গেছে ততক্ষণে। জেরিন ঘুমিয়ে গেছে কিনা সঠিক জানি না, পড়তেও পারে। একটা সময় কল এলো জেরিনের। হ্যালো স্যার, ঘুমাচ্ছেন নাকি? না, পড়ছিলাম। তুমি ঘুমাওনি? না, পড়তে পড়তে বিরক্ত লাগছে। ফাতেমা কি করে? ও তো কখন ঘুমিয়ে গেছে, সাথে বাকি সবাই। ও, তাহলে তুমিও ঘুমিয়ে যাও, আমিও ঘুমাবো এখন। তা হচ্ছে না। কেন? আমি এখন ছাদে আসবো আকাশ দেখতে। তো আমার কি? আকাশ দেখে ঘুমিয়ে যাও, আমি রাখছি। এই ফোন রাখবা না একদম। আমি আকাশ দেখবো কি একা একা? তুমি ওর সাথে থাকবে। ওয়েট করো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। না না, কফি খাবো না, তিতা লাগে। তাহলে চা বানিয়ে আনি? না না, ঘুম হয় না, শরীর কড়া লাগে। তো কি খাবে? কিছু খাবো না। আসছি আমি, তারপর বুঝাবো। একটু পর জেরিন 2টো কাপে কফি নিয়ে এলো। ছাদে দাঁড়িয়ে আছি দুজন। বললাম না কফি তিতা লাগে আমার? এটাই খেতে হবে। অভ্যাসটা বদলাতে চাচ্ছ তাই না? শিখতে হবে সবকিছু। এত কিছু শিখে কি হবে? সমাজে চলতে গেলে ভালো মন্দ সব জানা উচিত, শেখা উচিত। তবে ভালোকে গ্রহণ করবে, খারাপকে বর্জন করবে। আচ্ছা বুঝলাম। এত রাতে তুমি এখানে এসেছো, এটা আঙ্কেল আন্টির কানে গেলে বকবে তো তোমাকে। ধুর, বাপি আর আম্মু ঘুমালে ভূমিকম্প হলেও টের পায় না। এখন কফি খাবো, তারপর তোমার কাছে, তোমার বিছানায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। জেরিনের এই কথা শুনে মুখ থেকে কফি ফুস করে বেরিয়ে গেল। ভীষণ পেয়ে গেল। কাশতে কাশতে বললাম, মানে কি এসবের জেরিন? যা শুনছো ঠিকই শুনছো। পাগল হয়ে গেছো নাকি? আমার রুমে ঢুকতে পারবা না একদম। কফি খেয়ে সোজা তোমার রুমে চলে যাও, তারপর ঘুমিয়ে যাও। যাবো না। কি করবা তুমি? বলো কি করবা। কি ব্যাপার, তুমি গায়ে এভাবে ধাক্কা দিচ্ছ কেন? দিচ্ছি, 100 বার দিব। কি করবা তুমি? রাত দুপুরে কি ভূতে পেল তোমাকে? না, ভূতে পাইনি, জাইনা পেয়েছে। বুঝেছি, তোমার আসলে কি কি? কিছু না, কেউ জানলে খারাপ ভাববে। যাও রুমে গিয়ে ঘুমিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই। বাই। জেরিন চলে গেল। আমি ছাদে একটু দাঁড়িয়ে আকাশ দেখছি। মায়ের কথা খুব মনে পড়ছে। হয়তো মা তারার দেশে থেকে দেখছে তার ছেলে মেয়ে এখন কত সুখে আছে। দোয়া করো মা আমাদের জন্য আর এই মহান পরিবারের মানুষদের জন্য। একদিন আমিও বড় হব, সবাইকে বলবো আজ এত দূর আসার পেছনে এই মানুষগুলোর অকল্পনীয় সাপোর্ট পেয়ে বড় হয়েছি। কিছু সময় পর আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর বিছানায় তাকাতেই দেখি জেরিন শুয়ে আছে। এই তুমি কি করছো এখানে? তুমি না বললে রুমে গিয়ে ঘুমিয়ে যাও, তাই তো এসে ঘুমানোর আয়োজন করলাম। এখন বিরক্ত না করে আমাকে জড়িয়ে ধরে একটা ঘুম দাও তো। জেরিন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আঙ্কেলকে বলে দিব। আচ্ছা তাই তো, বলো গিয়ে দেখি একটু কি বলবা তুমি। আমিও বলবো। আমাকে রুম থেকে ডেকে এনে তোমার রুমে আটকে রেখেছ, তারপর বুঝবে মজা। উফ, কেন এমন করছো বলো তো? কাছে এসো বলছি। না, যাব না। তুমি আমাকে কাছে পেলেই জড়িয়ে ধরো শুধু। আহাকু, লাজুক ছেলের বুঝি খুব লজ্জা লাগে? মজা করো না, পরে বিপদ আছে। তাই বুঝি। জেরিন বিছানা থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপর চড়ে বসেছে। আমার বুকের ভেতর মাথা রেখে চুপটি করে শুয়ে পড়ল।
আমি অবাক হয়ে গেলাম। আজ কোনো দুষ্টুমি করছে না। এই জেরিন, হুম। মন খারাপ করলে? না, তাহলে? তোমার বুকে মাথা রেখে অনেক ভালো লাগছে। কখন আমাকে দূরে সরিয়ে দেবে না তো জাইন। খুব ভালোবাসি তোমাকে। আমি দুষ্টুমি করবো না, শুধু একটু মাথা রেখে ঘুমাতে দাও প্লিজ। জেরিনের এমন কথা শুনে নিজেরই মন চাইছে ওকে জড়িয়ে ধরে রাখি, কিন্তু বিবিকের হাত করা পড়া হাতে সেটা সম্ভব না। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি জেরিন, কিন্তু নিজের অবস্থান যোগ্যতার দিকে তাকালে সব কিছুর ধোঁয়াশা মনে হয়। ইচ্ছে থাকলেও পারলাম না তোমাকে জড়িয়ে ধরে রাখতে। ক্ষমা করে দিও আমাকে জেরিন। আনমনে ভাবছিলাম কথাগুলো, একটু পর খেয়াল করলাম জেরিন সত্যি সত্যি ঘুমিয়ে গেছে গভীর ঘুমে। ওর মাসুম চেহারাটা খুব মায়াবী লাগছিল। ওর সহজ সরল মনের সাথে আমার মনটাও মিলিয়ে বললাম, থাক না একটু ঘুমিয়ে আমার বুকে। রাত তখন 3টা বাজে। আমার বুকের উপর ঘুমিয়ে আছে জেরিন, আমি জেগে আছি, কখন ওর ঘুমটা একটু ভাঙবে। অপেক্ষার অবসান ঘটলো একটু পর। জেরিন নড়ে চড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। তখনই ওকে ডেকে তুললাম, জেরিন, এই জেরিন। হুম। আহ্লাদি কণ্ঠে, পাগলি কোথায় ঘুমিয়েছ? আমার রুমেই তো আছে। না, তুমি চিলে কোঠায় আছো। ফাতেমা একা একা ঘুমাচ্ছে, তুমি যাও ওর কাছে। জেরিন চোখ মেলে তাকিয়ে দেখে আমার বুকের উপরও। তখনই হুঁশ ফিরল। জাইন তুমি? আমি। উফ, তোমাকে নিয়ে আর পারি না। ফাতেমা একা আছে আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসেছো। পারো বটে তুমি। আরে আজব, এটা তো আমার তোমাকে বলা উচিত। থাকো তুমি, আমি গেলাম। জেরিন উঠে চলে গেল, আমি ঘুমিয়ে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে নিচে এসে হাঁটছিলাম। আঙ্কেলের গাড়িটা দেখি ময়লা জমেছে উপরে। ড্রাইভারের আসতে এখনো 2 ঘন্টা বাকি। হাতে কাজ নেই বলে মোটর চালু করে গাড়িটা ওয়াশ করতে শুরু করলাম। কিছু সময় পর আঙ্কেল দোতলা থেকে জানালা খুলে আমাকে গাড়ি পরিষ্কার করতে দেখে দ্রুত নিচে নেমে আসলো। এই জাইন, এসব কি করছো? কে করতে বলেছে তোমাকে? কই, কেউ না তো, আমি নিজে থেকেই করছি আঙ্কেল। দেখলাম বেশ ময়লা জমে আছে, তাই আর কি। থাকুক জমি, এসবের জন্য কাউকে মাইনে দিয়ে রাখা আছে, তুমি এসব কেন করবে? আসলে আঙ্কেল, আমি মন থেকেই করেছি। আপনার ছেলের মতো ভাবেন আমাকে, তাহলে বাবার গাড়ি কি ছেলে পরিষ্কার করতে পারে না? তবুও তুমি আর এমন কিছু করবে না বাবা। কেউ দেখলে তোমাকে নিয়ে কিছু বলবে আর আমার কষ্ট হবে। যাও, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, কলেজে যেতে হবে। আজ থেকে তুমি জেসমিনের সাথে একসাথে কলেজে যাবে। আচ্ছা আঙ্কেল, আপনিও রেডি হয়ে নেন, অফিসে যাবেন তো? চলো একসাথে যাই। জেরিন ম্যাডাম ঘুমো ঘুমো চোখে ব্রাশ করছে। ওর পাশ দিয়ে আসার সময় মাথায় চাটে মেরে আসতেই তেরে এলো। আমি দৌড়ে রুমে চলে এলাম। নাস্তা করে কলেজ যাচ্ছি দুজন। রিকশায় উঠে আমি যতটুকু সম্ভব চেপে বসেছি জেরিনের থেকে। আর জেরিন সেটা বুঝে ইচ্ছে করে আমাকে আরও চাপ দিচ্ছে। আমার আর সরবার মতো কোনো জায়গা নেই। অন্যদিকে তাকিয়ে মুচকি হাসা জেরিনকে বললাম, হেই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? এই ছেলে, তোমার সমস্যা কি বলো তো? এত চাপিয়ে কেন বসছো? ও পাশে একটু সরে বসা যাচ্ছে না? না, যাচ্ছে না। আমার বিষ পড়ে উঠেছে, তাই এদিক চেপে বসেছে। তোমার কি তাতে? উফ, সব সময় এমন করো কেন? উফ, তুমি সব সময় দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে বসলে কি হয়? আমার অ্যালার্জি আছে। কই, আগে তো শুনিনি। একটু আগে থেকে শুরু হয়েছে। জেন এবার রেগে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কত এনার্জি, এবার দেখি ছাড়বো না আর। সবাই দেখছে, এইভাবে কেন ধরে আছো? হায় আল্লাহ! এত লজ্জা শরম সেদিন কই ছিল? খুব তো একেবারে কানে ফিসফিস করে বলে কাশি দিল। আমি কি ইচ্ছে করে এমন করছি নাকি? আজ রাতে বাসায় গিয়ে তোমাকে কঠিন শাস্তি দিব, কথাটা মনে রেখো। শারীরিক মানসিকভাবে প্রস্তুত নাও। এই, আজ যদি কিছু করো তো তোমার খবর আছে, বলে দিলাম জেরিন। সেটা সময় বলে দিবে কে কি করবে। কলেজে চলে আসছি, চলো। এদিকে আঙ্কেল দুপুরের খাবার খেতে বাসায় আসলে আন্টি ফাতেমাকে নিয়ে খেতে বসেছে। তখন আন্টি বলল, এই শুনছো, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু তুমি কি ভাববে তাই সাহস পাচ্ছি না। কি এমন কথা বলবে? নতুন কিছু কিনবে নাকি অন্য কিছু? আরে ধুর, কিছু কিনলে আবার তোমাকে জিজ্ঞাসা করে কিনি নাকি? আমি আর আমার মেয়েই কিনতে পারে। ও আচ্ছা, টাকা আমার আর আমারই পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, তাই না? তোমার আবার কিসের পারমিশন নিতে হবে শুনি? তোমার সব ইনকাম তো আমার আর আমাদের মিষ্টি মেয়েটার জন্য, তাই তো আমরা দুইজন যখন যেটা দরকার সেটাই কিনে আনি। এখন
শুনো যেটা বলতে চাচ্ছিলাম। হুম। মেয়ে যখন হয়েছে তখন একদিন না একদিন ওকে তো বিয়ে দিতেই হবে, কিন্তু ওকে ছাড়া এত বড় বাড়িটা যে খালি হয়ে যাবে আমাদের। শুধু বাড়ির কথা ভাবছো, আর আমাদের বুকটাও তো খালি হয়ে যাবে, সেটা ভাবলে না? উফ, বলতে তো দিবা নাকি? তোমার সেই পুরনো অভ্যেসটা আর গেল না। আচ্ছা আচ্ছা, বলো, শুনছি। আজকাল ভালো ছেলে পাওয়া তো মুশকিল। ছেলে ভালো তো পারিবারিক সমস্যা, আবার পরিবার ভালো তো ছেলের সমস্যা। হুম, তা ঠিক তো। তাই বলছিলাম যে জাইনের তো এমন কোনো সমস্যা নেই। পরিবার বলতে তো আমরাই, আর ছেলেও তো ভালো। এখন পড়াশুনো শেষ করতে পারলে ভালো চাকরি, মানে তোমার অফিস ব্যবসা সামলাতে একাই পারবে। তাহলে ঘরের মেয়ে ঘরেও থাকলো, আর ভালো ছেলেও পেলাম, আর ফাতেমাও ভালোভাবে বড় হবে এখানে। তাতে ওকে ভালো ঘরে বিয়েও দিতে পারবো আমরা। তুমি কি বলো? ভাবছি তুমি ইদানিং কি খাচ্ছ যে এমন বুদ্ধি পাচ্ছে। সারা জীবন এত সুন্দর বুদ্ধি তো কখনো দাওনি আমাকে। যাক, আমার টাকা জলে ফেলছো না তাহলে। জাইনকে আমারও ভালো লাগে। থাক, হয়েছে। নিজের বুদ্ধির কত জোর তা আমার ঢের জানা আছে। আরে শোনো, সকালে কি করেছে জাইন? কি করেছে? ঘুম থেকে উঠে গিয়ে দেখি গাড়িটা পরিষ্কার করছে, তারপর আমি গিয়ে থামালাম। ছেলেটা আসলো অনেক ভালো। মা বাবা মরা দুটো ছেলে মেয়ে, অথচ দেখো একটু বিগড়ে যায়নি, তাও অমন পরিবেশে থেকে। আসলে কি জানো, বিবেকের শিক্ষাই আসল শিক্ষা। তবে আমি ভাবছি জাইন বা জেরিনকে কাউকে আগে কিছু বলবো না। জাইন কতটুকু নিজের যোগ্যতায় এগোতে পারে সেটা দেখ। আমি জানি জাইন একদিন অনেক বড় হবে, দেখো। কিন্তু আমাদের মেয়ে কি রাজি হবে ওকে বিয়ে করতে? রাজি না হবার কি আছে? এমনিতে তো বেশ ভালোই মিশে, পছন্দ করে বলেই তো এত কিছু করলো। এটাও কি বুঝো না তুমি? এত বুঝলে কি আর তোমাকে বিয়ে করে তেজপাতা? কি বললে তুমি? না না, কিছু না। শোনো, আমাদের মেয়েটাকে একটু জিজ্ঞাসা করো তো, ওর মনে কি আছে, যদি কোনোভাবে একটু জানা যায় আর কি। তবে সাবধানে, এসব কিছু আবার বলে ফেলো না যেন। তোমার যে নারী পাতলা মুখ, ভয় লাগে। থাক, হয়েছে। যা বলার আমি আমার মেয়েকে বলবো। এখন তুমি অফিস যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি ফাতেমাকে ঘুম পাড়াবো। আচ্ছা ঠিক আছে। বিকেলে টিউশনি করাতে যাব, তখন জেরিন বলল, এই যে স্যার, বের হবেন কি এখনই? কেন? না, আমিও যাব। খালার সাথে দেখা করতে হবে, একসাথে গিয়ে একসাথে আসবো। একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। তবেই হলো, 1 ঘন্টা লাগবে সাজুগুজু করতে। আমি সাজুগুজু করি না, কতদিন বলবো তোমাকে? হয়েছে হয়েছে, জলদি করো। হুম। অতঃপর দুজনে বের হলাম। খালার বাসায় গিয়ে জেরিন চলে গেল ওর আন্টির সাথে কথা বলতে। আমি গেলাম পড়াতে। আমার স্টুডেন্ট বড়টা থেকে ছোটটা বেশি পাকনা। একসাথে এসেছি দেখে ছোটটা বলল, ভাইয়া, আপনি নাকি এখন আপুদের সঙ্গে থাকেন? হুম তাহলে তো ভালোই হলো। আপুর বাসায় গেলে আপনার সাথেও দেখা হবে। কাল তো শুক্রবার, কালকে এসো সবাই, সবাই মিলে আড্ডা দিব। আম্মু নিয়ে গেলে যাব। আজ কিন্তু আপনাদের দুজনকে খুব মানিয়েছিল। মানে? না, একসাথে এলেন তো তাই। ও, এসব কথা বাদ দাও, এখন পড়ো। হুম। আন্টি সবার জন্য রাস্তা রেডি করে জেরিনকে দিয়ে পাঠিয়ে দিল। জেরিন নাস্তার ট্রে টেবিলের মাঝে রেখে বলল, অনেক লেখাপড়া হলো, এখন সবাই খেয়ে নাও জলদি। একটু পর আনলে হতো না? না হতো না, বেশি কথা বললে নাক ফাটিয়ে দেবো কিন্তু। জেরিনের কথা শুনে দুজনে হেসে অস্থির। ওরা নাস্তা করতে শুরু করেছে। আমি এখনো হাত গুটিয়ে বসে আছি দেখে জেরিন খোঁচা মেরে বলল, স্যারকে কি গালে উঠিয়ে খাইয়ে দিতে হবে নাকি? জি না, মেয়েদের হাতে খাই না আমি। খাই না, তাই না? ঠিক আছে, সময় হলো দেখে নিব। টিউশনি শেষ করে বাসায় আসবো, তখন জেরিন মাঝপথে নেমে গেল। বলল, রিক্সা করে না গিয়ে হেঁটে যাব? কেন? এমনি চলো। অগত্যা হাঁটতে শুরু করলাম। জেরিন চুপচাপ হাঁটছে। একটু পর আমার আঙ্গুলের ফাঁকে ওর আঙ্গুল রেখে হাঁটতে শুরু করলো। তারপর আনমনা ও নরম সুরে বলল, জাইন, তোমার হাতটাকে অনেক ভরসা করি, কখন আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি মনে মনে বললাম, ছেড়ে আর কোথায় যাব তোমাকে রেখে? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি জেরিন, কিন্তু মুখ ফুটে বলতে চেয়েও পারি না। এর যে কষ্ট আর কি আছে সেটা তোমাকে কি করে বুঝাই? কোনো একদিন বলবো তোমাকে কতটা ভালোবাসি। জানি না সেদিন তোমাকে পাবো কিনা। জাইন, চুপ করে আছো যে? আচ্ছা, আমি কি এতটাই খারাপ মেয়ে যাকে তোমার একটু পছন্দ হয় না? বলো না জাইন। জেরিন, এসব কি বলো? তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি?
সবই বুঝি আর সবই জানি জেরিন, শুধু সময়ের অপেক্ষা। জেরিন আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে হারাতে পারবো না জাহিন। আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। আরে পাগলি, এত মন খারাপ করছো কেন? আমি কি চলে যাচ্ছি কোথাও, নাকি কেউ আমাকে বিয়ে করে পালিয়ে যাচ্ছে? বেঁচে থাকতে তোমাকে কেউ বিয়েতে দূরে থাক, চোখ তুলে দেখবে, সেই সাহসও পাবে না, মনে রেখো। আচ্ছা ঠিক আছে, এখন তো ছাড়ো, সবাই দেখছে তো। উফ, তাতে আমার কি? এখন ছাড়েন ম্যাডাম, রাতে জড়িয়ে ধরে কালকের মতো ঘুমিয়েন কেমন? সত্যি? হুম। তাহলে চলো। রাতে খাবার খেয়ে রুমে এসে পড়ছি। 12টার পর পরই জেরিন চুপে চুপে এসে হাজির। আজ আবার এসেছো তুমি? তো কি হয়েছে শুনি? কবে যে তোমার জন্য বকা শুনবো কে জানে। জেরিন দরজা লাগিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, সারাত ঘুমাবো এইভাবে জড়িয়ে ধরে। ঢং যত সব। ওহো গো, আজ তো তোমার শাস্তি আছে, পাও না, মনেই ছিল না। না জেরিন, একদম দুষ্টুমি করবে না। জেরিন আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার এক হাত গামছা দিয়ে আর এক হাতের উপর ওড়না দিয়ে খাটের দুপাশে বেঁধে দিল। হেই, আমাকে বাঁধলে কেন? একটা কথা বলবে না। কিন্তু এইভাবে কেন? চুপ। জেরিন আমার উপর চড়ে বসে এক এক করে ওর শরীর থেকে জামা খুলতে লাগলো। এমন অবস্থা কার সহ্য হয়? জেরিন প্লিজ, এমন করে আমাকে কষ্ট দিও না। এটাই তোমার শাস্তি, দেখি কতক্ষণ সহ্য করতে পারো। এরপর শুরু হলো জেরিনের তাণ্ডব লীলা। উন্মাদের মতো চুমু খেতে শুরু করেছে আমাকে। তাতে আমার অবস্থা শোচনীয়। চুমু খেলেও ভালো হতো, কিন্তু কামড়গুলো কিছুতেই সহ্য করতে পারছি না। উত্তেজনায় রক্ত টকবক করছে আমার। এরপর জেরিন ওর বুকের সাথে আমার মুখটাকে চেপে ধরে বলল, আমার হৃদয়ের আকুলতা কি তুমি বুঝতে পারো না জাইন? হুম, বেশ পারছি। এখন আমাকে মুক্তি দাও প্লিজ। এত সহজে তোমাকে ছাড়বো না তো। আমার কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে। জেরিন প্লিজ। কষ্ট পেতে বলে কে? কোথায় কষ্ট হচ্ছে শুনি? আমার সারা শরীরে। ওলে বাবালে, এত তোমার তালা তলিলে তো মুখাবো এত। কে শুনে কার কথা? জেরিন আমার সারা শরীরে চুমু খাচ্ছে। ধৈর্য আর উত্তেজনার বাঁধ ভেঙে যাচ্ছে ওর প্রতিটা চুমুর গভীরতায়। জেরিনের নগ্ন বুকটা আমার বুকের সাথে মিলিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এরপর আমার চুলগুলো আঁকড়ে ধরে আমার ঠোঁটগুলো পরম সুখে আবাদ করছে। জেরিন আমার ঠোঁটগুলোতে চুমু খেতে খেতে হাতের বাঁধন খুলে দিল। আমি ছাড়া পেয়ে ওকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে ওর উপর উঠে ওর প্রতিটা চুমুর পাল্টা জবাব দিচ্ছি। ওর সারা শরীরে চুমু খেলাম। জেরিন পাগলের মতো ছটফট করছে। জাইন, আজ তোমার কাছে আমি পরম সুখ চাই। না, সম্ভব না, ওটা বিয়ের পর হবে। না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। হুম, সেটি হচ্ছে না। আমি চাই চাই। হবে না। আমি তোমাকে পারমিশন দিচ্ছি তো, তাহলে কেন নয় জাইন? আগে বিয়ে, তারপর ওসব। আমার কথায় জেরিন প্রচুর রেগে গেছে, সাথে কষ্টও পেয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল জেরিন। আচমকা ধাক্কা দেওয়ায় তাল সামলাতে পারিনি। বিছানার উপর থেকে পড়ে গেলাম। পায়ে আর মাথায় কিছুটা আঘাত পেলাম। জেরিন সেদিকে ভ্রুক্ষেপও করলো না। ও জামা পরে হনহনিয়ে চলে গেল ওর রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবছি, আমি কি কোনো ভুল করলাম? ওর কথা মতো চলাটা কি ঠিক ছিল? জানি না কাল কি হবে। সকালে উঠে নাস্তা করে অপেক্ষা করছি জেরিনের জন্য কলেজ যাব বলে। ওর আসতে দেরি হওয়ায় ভেতরে গিয়ে দেখি জেরিন নেই। আন্টিকে জিজ্ঞেস করতে বলল কলেজ চলে গেছে জেরিন। আমি দ্রুত চলে গেলাম কলেজের দিকে। বুঝলাম কষ্ট পেয়েছে অনেক। আমি কলেজে গিয়ে জেরিনকে দেখে ওর পাশে বসতে গেলাম। জেরিন সরে বসে অন্য একজনকে বসালো ওখানে। আমি শেষের বেঞ্চে গিয়ে বসলাম। বুঝলাম ওর রাগ ভাঙাতে হবে। কলেজ শেষে বাসায় আসবো, তখনও গেটে জেরিনের জন্য অপেক্ষা করছি। ও এলে ওর সাথে হাঁটছি। জেরিন, আমাকে এড়িয়ে চলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। চুপ করে থেকো না প্লিজ, কথা বলো। আমার কথাটা একবার শোনো, তারপর যা ভালো মনে হয় তাই করো। তবুও চুপ থাকবে, কথা বলবে না? ফাঁকা একটা চিপায় জেরিনের হাত ধরে পেছনে ঘুরিয়ে ওর রাঙা ঠোঁটগুলো আমার দখলে নিলাম। জেরিন আমার গালে ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছি। জেরিন আমার সাথে এমনটা করতে পারলো? এত রাগ আমার ওপর। ওর হাত দুটো আলগা করে দিলাম।
তারপর নিজের মতো করে চলে গেলাম ওর সামনে থেকে। চোখটা ঝাপসা হয়ে গিয়েছে। পানিটুকু মুছে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা বড় গাছের নিচে। বসে বসে ভাবছি কি এমন অন্যায় করেছি আমি। ওদিকে জেরিন বাসায় গিয়ে খাওয়া শেষে করে ঘুমিয়ে গেছে। আমি আর বাসায় গেলাম না, সময় মতো টিউশনি করাতে চলে গেলাম। তারপর রাত 10টার পর বাসায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আন্টি একটু পর এসে বলল, কি হয়েছে বাবা, আর সারাদিন কই ছিলে? দুপুরে এলে না, আর এত রাত করে কেন এলে? আন্টি কলেজ শেষ করে একটা চাকরির জন্য বেরিয়েছিলাম। তারপর টিউশনি করে আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হলো। কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, চলো খেয়ে নাও জলদি। না না আন্টি, আমি আজ খেয়ে এসেছি ওই বন্ধুর সাথে। ও তাহলে শুয়ে পড়ো, কেমন? আমি আসছি। আন্টি ফাতেমা? ও খেয়ে ঘুমিয়ে গেছে জেরিনের কাছে। আচ্ছা আন্টি, আপনিও গিয়ে শুয়ে পড়েন তাহলে। আচ্ছা বাবা। আন্টি চলে গেল। আমি ফ্রেশ হয়ে ছাদে বসে আছি। ভীষণ কষ্ট হচ্ছে আমার। কাউকে বলতেও পারছি না, আবার শুইতেও পারছি না। ভালোবাসায় এত কষ্ট কেন হয়? দম বন্ধ হয়ে আসছে। প্রতিটা নিঃশ্বাস এতটা ভারী হয়ে গেছে, আমার বুকের বাম পাশে চিনচিন ব্যথা করছে। চোখের পাতাগুলো বৃষ্টি ঝরানোর জন্য যেন আকুল আবেদন করছে। জানি না কি ভুল করেছি। ধীরে আমাকে ওর নিজের চেয়েও বেশি ভালোবাসে, আর তাকেই আমি এতটা কষ্ট দিলাম। প্রিয় মানুষের থেকে সামান্য পরিমাণ কষ্ট পাহাড় সমান হয়ে হৃদয়ের ক্ষত বিক্ষত করে। সেখানে এমন পরিস্থিতিতে আমি আমার ভালোবাসাকে অবহেলা করে কষ্ট দিয়েছি। ভুল হলেও ভুল করে আমি আমার জেরিনের কষ্ট মুছে দেব। হ্যাঁ, এটাই ফাইনাল। মনে মনে নেওয়া সিদ্ধান্ত যখন ফাইনাল করে নিলাম, ততক্ষণে বুঝতে পারলাম কেউ একজন আমার পেছনে। মিষ্টি সুগন্ধে নাকে যেতেই বুঝতে বাকি নেই আমার ভালোবাসা, আমার মনের রানী এসেছে। পেছনে ঘুরে জেরিনকে জড়িয়ে ধরে বললাম, জেরিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার কাছে তোমার ইচ্ছে এইসব। আর কখনো তোমার মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কষ্ট দিব না। জাহিন, তোমাকে ক্ষমা করে দাও। আমি তোমার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্রচণ্ড রাগের মাথায় এসব হয়ে গেছে, বিশ্বাস করো। তারপর থেকে কিচ্ছু ভালো লাগছে না আমার। অনেক কান্না করেছি। জেরিনের চোখ মুখ ফুলে গেছে কান্নার জন্য। গাল দুটো লাল টকটকে হয়ে আছে। ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা, যা হবার হয়ে গেছে, এসব কথা বাদ দাও। কিন্তু তোমার ফর্সা নাকটা কেমন টমেটোর মতো হয়ে গেছে। আমার নাক টমেটোর মতো? তাই তো দেখছি। দেখো, কাল থেকে অনেক কষ্ট দিচ্ছ। এখন ঝগড়া করতে মন চাচ্ছে না আমার। কষ্ট তো তুমিও পেয়েছো, আমিও পেয়েছি। এখন সব কষ্ট দূর হয়ে যাবে। কিভাবে শুনি? এই জেরিনকে আর কোলা করে তুলে আমার বিছানার দিকে যাচ্ছি, আর কানে কানে বললাম, আজ তোমাকে সুখের উত্তাল সমুদ্রে হাবুডুবু খাওয়াবো। সত্যি নাকি কালকের মতো ঢাপ দিচ্ছ? সত্যি 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 দিচ্ছ? যা, আমার বুঝি লজ্জা শরম নাই? থাক, হয়েছে। কত লজ্জা শরম আছে তা তো ভালো করেই জানি। জেরিনকে বিছানায় ফেলে ওর সব কষ্টগুলোকে ঝুমুর প্রতিদানে মোছার চেষ্টা করছি। আজ আর কোনো বাধা দিব না। আমি জেরিনকে সুখী আর হাসি মুখে দেখতে চাই। অতঃপর দুজনে হারিয়ে গেলাম গভীর প্রণয় লীলায়। ঘণ্টা দুয়েক পর জেরিন আমার নগ্ন বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর খোলা পিঠে হাত বোলাচ্ছি। জেরিন, আজ থেকে আমার উপর তোমার সমস্ত কন্ট্রোল থাকবে। মনে থাকবে তো তোমার? শোনো না, বলো। তোমার ভালোবাসার কাছে আমি সবসময় হেরে যাই। এই হেরে যাবার মাঝেও আমি পরম সুখ অনুভব করি। জানো, কখনো ভাবিনি আমার মতো একটা ছেলেকে এত বড় পরিবারের মেয়ে কখনো ভালোবাসবে। কিন্তু তোমার ভালোবাসা আজ আমাকে এত দূর নিয়ে এসেছে। জানো জেরিন, তুমি যখন আমাকে বারবার বলতে তুমি আমাকে ভালোবাসো, তখন আমারও চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করতো, আমিও তোমাকে অনেক ভালোবাসি জেরিন। কিন্তু সাহস হতো না আমার অবস্থানের জন্য। নিজের ভেতরে খুব কষ্ট হলেও তোমাকে বুঝতে দিতাম না। আজ আমার বলতে বাধা নেই কোনো। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি জেরিন। হলে বাবালে, আমার গোলমোল বাবুটা মনে আজ একটা খুচি খুচি দেখছি। জেরিন আরো জোরে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিল। আমি ওর কপালে আলতো করে চুমু খেলাম। শোনো না, চলো কাল আমরা বিয়ে করে নিই, পরে আম্মুকে জানাবো। তাতে তারা যদি খেপে যায় তখন সব শেষ হয়ে যাবে জেরিন। যা হবার
পরে হবে, আমি তোমাকে হারাতে পারবো না। আচ্ছা, মাথা গরম করো না, যা ভালো হবে আমি সেটাই করব, কিন্তু কোনো তাড়াহুড়ো না। আচ্ছা, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি আবারও এখন হাবুডুবু খাবো। ওরে হারামি দুষ্ট মেয়ে, ভালোবাসার সাগরে আরেকবার সাঁতরে এলাম দুজন। তারপর জেরিন ওর রুমে চলে গেল। পরের দিন দুপুরে বাসায় এসে দেখি কিছু মেহমান এসেছে। তাদের কথা শুনে সব না বুঝতে এতটুকু বুঝেছি তারা বিয়ের ব্যাপারে কথা বলছে, আর সেটা জেরিনের বিয়ে নিয়ে। আমার বুকটা কেঁপে উঠল ওদের কথা শুনে। জেরিন কি বিয়ে করবে, তাহলে আমার কি হবে? সব কিছু এত জলদি শেষ হয়ে যাবে? এত স্বপ্ন, এত ভালোবাসা, তার কোনো মূল্য থাকবে না? না না, এটা কিছুতেই মানতে পারবো না আমি। যে করেই হোক এই বিয়ে আটকাতে হবে, নাহলে আমার ভালোবাসা যে হারিয়ে যাবে। আমি দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। ছেলের বাবা বোধহয় পরিচিত আঙ্কেলের, হয়তো ছোটবেলার বন্ধু। বেশ কিছু সময় ধরে দেখছিলাম। তাদের কথা শুনে এখন আসল ব্যাপারটা বুঝতে সক্ষম হলাম। মূল বিষয়টা ছিল এমন, 2-3 দিন আগে ফাতেমা আর জেরিন যখন শপিংয়ে গিয়েছিল, সেখানে নাকি জেরিনকে দেখে ভালো লাগে ওই ছেলের। খোঁজ খবর নিয়ে তারপর তার বাবাকে জানায় বিয়ে করার জন্য। তাই এখন একমাত্র ছেলের আবদার মিটাতে এসেছেন। তার ভাষ্য মতে, আমি আমার একমাত্র ছেলের কোনো আবদার আজ অব্দি অপূর্ণ রাখিনি। ও আমার হীরের টুকরো ছেলে, বিদেশ থেকে MBA করে এসেছে, এখন আমার বিজনেস নিজে সামলাচ্ছে। ওর জন্য ভদ্র সুন্দরী একটা মেয়ে খুঁজছিলাম, আর তোর এমন একটা মেয়ে আছে সেটা জানতামই না। হুট করে বললে তো আর এসব হয় না। আমার মেয়ে তো এখন পড়াশুনো করছে, সবেমাত্র কলেজে উঠলো। এত জলদি আমি বিয়ে দিতে চাই না। তুই তো জানিস সবই আমার ব্যাপারে। মনে পড়ে 15 বছর আগের কথা। তোর জীবন মরণ মুহূর্তে আমি তোকে হেল্প না করলে আজ তুই এ অবধি আসতে পারতি না। সেদিন তুই বলেছিলি জীবনে কখনো যদি ঋণ শোধ করার সুযোগ আসে তবে তুই তা ছাড়বি না। আজ সেই ঋণ শোধ করতে বলেছিলি না? তোর মেয়েকে আমার ঘরের বৌমা বানাতে চাই বন্ধু। দুই পরিবারের মাঝে বন্ধনটা মজবুত করতে চাই। শোন, আমার মেয়েকে আমার মতো করে গড়ে তুলেছি, আর ওর এখন বিয়ের চিন্তা করতে চায় না। পড়াশুনো শেষ করুক, তারপরে ভাববো। বন্ধু, আমার ছেলেটা খুব ইমোশনাল। তোর মেয়েকে না পেলে আমার ছেলেটা কষ্টে না জানি কি করে ফেলে। তাই আমি তোর কাছে হাত জোর করছি, আমাকে ফিরিয়ে দিস না খালি হাতে। বন্ধুকে তার ছেলের কাছে ছোট করিস না। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি আমি। আরে শোন, এতটা ভেঙে পড়ছিস কেন? তুই জানিস আমি দেখছি ব্যাপারটা। চল এখন খেয়ে নিই। আমি জানতাম আমার বন্ধু আমার কথা রাখবে। আমার একটাই মাত্র ছেলে, আর সুখ মানেই আমার সুখ। চল বন্ধু, খেতে বসি। খাওয়া শেষ করে ভদ্রলোকটি উঠে চলে গেলেন। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলে তিনি বললেন, বাবা, ও আমার ছোটবেলার পরিচিত। স্কুল থেকে ওর সাথে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক। কলেজেও একসাথে পড়তাম। যখন চাকরি করতাম তখনও পাশাপাশি ছিলাম। একদিন আমার একটা বড় অফার আসে। তখন আমার কাছে প্রয়োজনীয় টাকা ছিল না, খুব ঝামেলা পড়ে যাই। তখন ও আমাকে ওর বাবার থেকে জমি বিক্রি করে টাকা দেয়, আর ওই টাকা দিয়েই আমরা অফারটাকে কাজে লাগিয়ে নতুন বিজনেস শুরু করি। আজ আমার এত দূর আসার একমাত্র ভূমিকা সত্যি ওর ওই উপকার, যা কখনো অস্বীকার করতে পারবো না। একদিকে বন্ধুত্ব আর অন্যদিকে ওর ওই উপকার। এখন আমি কি করব বুঝতে পারছি না। ভাগ্যটা কেন আমার সাথে এমন করছে আমি কিছুই জানি না। আঙ্কেল টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তুমি গিয়ে খেয়ে নাও, রাতে কথা বলবো কেমন? আচ্ছা আঙ্কেল। আঙ্কেল আন্টির সাথে পরামর্শ করতে লাগলো। তারা যেটা চেয়েছিল আমার সাথে জেরিনের বিয়ে দিবে, কিন্তু পরিস্থিতি এখন প্রতিকূলতার বাতাসে উল্টো পথে চলতে বাধ্য করছে। আগে নিজের মেয়ে, তারপর বন্ধু, কিন্তু সব কিছু ভুলে যাওয়াও সম্ভব না। সমাজে সবারই একটা মানসম্মান আছে, সেটাও বিবেচনা করতে হবে। 2 দিন পর হাজারো বাধা বিপত্তি ও বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ হয়ে অতঃপর তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে জেরিনের বিয়ে তার বন্ধুর ছেলের সাথেই হবে। জাইনকে তাদের পছন্দ ছিল, কিন্তু জাইন এখনও জানে না এই বিষয়ে। এখন বড় কথা হলো বন্ধুর ছেলের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নেওয়া আর জেরিনকে জানানো। জেরিন মা বাবার কথা ফেলে দেওয়া মেয়ে নয়, কারণ জেরিন জানে তার বাবা সবসময় তার জন্য সেরাটাই পছন্দ করবে, কিন্তু সবসময় কি সেরাটাই সবার পছন্দ করতে পারে? জেরিনের বিয়ের ব্যাপারে আমরা 3 জন ছাড়া জেরিন এখনও কিছুই জানে না। এদিকে জেরিনকে হারানোর ভয়ে আমার খাওয়া ঘুম সব উবে গেছে। জেরিন 2 দিন ধরে লক্ষ্য করছে আমার টেনশন, কয়েকবার জিজ্ঞেস করেও জানতে পারেনি।
কিন্তু আমিও চুপ থাকতে পারছি না। জেরিনকে আমি ভালোবাসি, তাকে এত সহজে হারিয়ে যেতে দিতে পারি না। আবার যে পরিবার আমাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে সবই দিল, সেই পরিবারের সাথে কি করে বেইমানি করব? আর আমার কি যোগ্যতা আছে যে তার জন্য জেরিনকে বিয়ে করতে চাইব? কঠিন বাস্তবতা বলে একটা জিনিস আছে, সেটা এতদিন যেভাবে জেনেছি আজ তার থেকেও খারাপ পরিস্থিতি নিয়ে সময় পার করছি। সন্ধ্যায় টিউশনি করিয়ে ফেরার পথে জেরিনের কল এলো। জাইন, কোথায় তুমি? বাসায় আসছি। বাসে এসো না, আমি বাইরে যাব। কোথায় যাবে? তুমি মেইন রোডে এসো, ওখানে আসছি আমি। আচ্ছা। জেরিনের জন্য অপেক্ষা করছি। একটু পরও গাড়ি নিয়ে এলে গাড়িতে তুলে নিল আমাকে। 2 দিন ধরে দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে গেছো। কি হয়েছে তোমার বলবে? বাপি আম্মু সবাই চুপি চুপি কি কথা বলছে, আমাকে বলে না, শুধু কেমন করে তাকিয়ে থাকে। কি হয়েছে তোমাদের? কেন আমাকে এড়িয়ে চলছো সবাই? তারপর জেরিনকে সব খুলে বললাম। ওর মুখে হাসি ফুটে উঠল। তারপর বলল, এই জন্য সবাই আমাকে না বলে টেনশন করছে? এত টেনশনের কি আছে? বাবা মা যা বলবে আমি কি তার বাইরে কিছু করব নাকি? তারা আমার খারাপ চাইবে, আমিও তাদেরকে ছোট করব না কখনো। জেরিনের এমন কথা শুনে আমার মাথা ঘুরে উঠল। কি বলল জেরিন এটা? বাবা মায়ের কথা মতো চলবে, তাহলে আমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করলো? কিন্তু কেন? একটা সম্পর্ক এত সহজে শেষ করে দিবে? কোনো মূল্য নেই আমার ভালোবাসার? জেরিন কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? আমিও ঠিক আছি, আমার মাথাও ঠিক আছে। তাহলে আমার ভালোবাসার কি হবে? তুমি যে স্বপ্ন দেখালে আমাকে বিয়ে করবে, এখন বলছো বাবা মায়ের কথা মতো চলবে, তাহলে আমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক কেন করলে? কি ক্ষতি করেছিলাম তোমার? প্রায় ঘন্টাখানেক পর আমি আর জেরিন বাসায় চলে এলাম। রাতে খাবার টেবিলে সবাই এক হলাম খাবার জন্য। আঙ্কেল আন্টির চেহারায় কিছুটা চিন্তার ছাপ, কিন্তু জেরিন হাসি মুখে আছে। তারপর বলল, বাপি আম্মু তোমরা টেনশন করো না, আমি সব শুনেছি জাইনের থেকে। কি শুনেছো মামুনি? এই যে আমার বিয়ে নিয়ে তোমাদের টেনশন হচ্ছে, এটাই। সমস্যা নেই, তোমরা যে ছেলের সাথে বিয়ে দিতে চাইবে আমি তাকেই বিয়ে করব। আর আমি জানি তোমরা আমার খারাপ চাইবে না। আঙ্কেল আন্টির চেহারায় তখন একটু ঝলমল হয়ে উঠল। যাক, তাহলে তাদের মেয়ে বিয়েতে রাজি হয়েছে। পরক্ষণে জেরিন বলল, বিয়ে করবো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পড়াশোনা শেষ হবে, তারপর এর আগে এসব কথা উঠলে সোজা বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক 4 বছর পর বিয়ের কথা বলবা। বলো রাজি আছো? আচ্ছা মামুনি, তুমি যা চাইবে তাই হবে। ওকে, তাহলে এসব বিষয়ে আর এখন কথা বলতে হবে না, হাসি মুখে চলাফেরা করো। আচ্ছা ঠিক আছে। আমি এতক্ষণ চুপ করে শুনছিলাম। আমার কষ্টটা নিজের ভেতর চেপে রাখলাম, কাউকে বুঝতে দিতে চাই না। রুই মাছের মতো ফুট কেটে বললাম, বিয়ের সব দায়িত্ব কিন্তু আমার। খাওয়া শেষ করে ফাতেমাকে কোলে নিয়ে সোফায় বসে আছি। ভাইয়া মিত্তি আপুল বিয়ে হবে? বিয়ে করে চলে যাবে। তোর আরেকটা ভাইয়া হবে, অনেক ভালো সেই ভাইয়া, অনেক পড়াশোনা করেছে, দেখতেও খুব সুন্দর। ওরে বাবা, আমিও দেখবো ভাইয়াকে। একদিন আমরা সবাই মিলে যাব দেখতে। জেরিন শুনছিল আমার কথা পাশ থেকে। মূলত ওকে শুনিয়ে শুনিয়ে বলছিলাম কথাগুলো। ওর অ্যাটেনশন বুঝতে পেরে আবারও বলতে শুরু করলাম, জানিস ফাতেমা, তোর ওই নতুন ভাইয়া তোর মিত্তি আপুকে খুব ভালোবাসে। বিয়ের পর বিদেশ নিয়ে যাবে ঘুরতে। টাকা পয়সার তো অভাব নেই ওর। এমন ছেলে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। যদিও ফাতেমা এসবের কিছুই বুঝে না, কিন্তু যাকে শোনানোর জন্য বললাম সে ঠিকই বুঝেছে। তারপর ফাতেমা আমাকে বলল, ভাইয়া তুমি বিয়ে করবে না? তোর ভাইয়ের কি টাকা আছে, না দেওয়ার মতো কোনো পরিচয় আছে? কে বিয়ে করবে তোর ভাইকে? সারা জীবন আফসোস করবি। তুই ভাবি বলে কাউকে ডাকতে পারবি না। তুই বড় হলে তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, তারপর আমার দায়িত্ব শেষ, বুঝলি? ফাতেমা ঘোড়ার আন্ডা কিছু না বুঝেই মাথা নাড়িয়ে ভাইকে সাপোর্ট করলো। জেরিন কথা শুনে রেগে গজ গজ করতে করতে উঠে চলে গেল। আমিও আমার রুমে চলে গেলাম। রাত তখন ভালোই গভীর। হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল, অনেকটা আমার জীবনের মতোই। কিছু সময় পরেই ঝুম বৃষ্টি শুরু হলো। রুম থেকে বের হয়ে ছাদে দাঁড়িয়ে ভিজতে শুরু করলাম। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার শরীরে ছুঁয়ে ঝরার সময় আমার চোখের পানিটুকু সাথে নিয়ে ঝরছে, যা আমি ছাড়া কেউ দেখছে না। নিজেকে বোঝানোর চেষ্টা করছি, সবার জন্য ভালোবাসা নয়, নিজের অবস্থান বুঝে কারোর সামনে দাঁড়ানো উচিত। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। মাটিতে শুয়ে
চাঁদ ধরার চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিছু না। নতুন করে জীবনকে গুছিয়ে নিতে হবে। পড়াশোনা শেষ করে একটা চাকরি পেলে ফাতেমাকে নিয়ে চলে যাব, কিন্তু ততদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আঙ্কেল আন্টিকে কখনো কিছু জানাতে পারবো না, খুব ছোট হয়ে যাব তাদের কাছে। নিজ সন্তানের মতো আগলে রেখেছে। ভাগ্যের উপর কারো হাত থাকে না। ছোটবেলায় বাবার আদর হারিয়েছি, কৈশোরের মায়ের আদর, আর এখন ভালোবাসার মানুষটাকেও হারাতে হচ্ছে। অনেক ভাগ্যবান আমি। সব স্বপ্নগুলো দেখতে দেখতেই সব ভেঙে যায়। আর কোনো স্বপ্ন দেখতে চাই না। অভিশপ্ত আমার এই জীবনে। ভালো থাকুক সবাই। পরদিন সকালে আঙ্কেল বললেন, বাবা জাইন, আজ দুপুরে খেয়ে টিউশনিতে যেও না। কেন আঙ্কেল, কোনো কাজ আছে কি? হ্যাঁ, আজ বিকেলে আমার বন্ধুর ছেলেকে দেখতে যাব সবাই। জেরিনও যাবে? না না, ওকে নেব না। তোমার স্টুডেন্ট আসবে, ওর সাথে থাকবে। আমরা দুই পরিবার গিয়ে দেখে আসব। তুমিও যাবে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, নিজের কবর নিজে গিয়ে দেখে শুনে আসব। এই আর কি, এটাই তো হবার কথা আমার সাথে। যাই হোক, দুপুরে জেরিনের আন্টিরা চলে এলো। তারপর আমরা বের হলাম। গতকাল থেকে জেরিনের সাথে কথা বলার মতো সাহস পাইনি। আর কোন মুখ নিয়েই বা কথা বলতে যাব, তাই ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি। যাবার সময় জেরিন জানালায় দাঁড়িয়েছিল। আমি না দেখার ভান করে সবার সাথে বের হলাম। বিশাল বড় বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নামলাম। ভেতরে যেন উৎসবের আমেজ, আর আমার ভেতরে শোকের আবহ সঙ্গীত বাজছে। ছেলের বাবা, ছেলে আর মা এলো, সাথে তাদের মেয়েও এসেছে, বসলো। আমি ছেলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আসলে খুব সুন্দর চেহারা, যথেষ্ট হ্যান্ডসাম। তারপর পাশের গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে আর ওকে জেরিনের পাশে রেখে মিলাচ্ছে। আমার থেকে ওর পাশে জেরিনকে বেশি মানিয়েছে। কেন জানি মুখ থেকে বেরিয়ে গেল, মাশাল্লাহ। আঙ্কেল একে একে সবার পরিচয় করিয়ে দিল। আমার বেলায় এসে একটু থমকে গেল। তারপর ওনাদেরকে বলল, আমার মেয়ের সাথে পড়ে একই কলেজে, আমার বাসাতেই থাকে জাইন। আমি যে বস্তিতে থাকতাম সেটা বলেনি, বা সবটা কিন্তু এই পরিবারের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তা বুঝলো। আর আমি কোনো ভালো দামি পরিবারের ছেলে নই, কিন্তু ওদের কেন জানি আমাকে পছন্দ হলো না। আমাদের হবু জামাই বলল, পড়াশোনা করে ভালো কথা, কিন্তু একই বাসায় কেন রেখেছেন বাবা? আজকালকে কয়টা ছেলেকে বিশ্বাস করা যায়? আঙ্কেল ওর কথা শুনে একটু ভ্রু কুঁচকে তারপর বলল সব ঘটনা, প্রথম থেকে আজ অবধি সব কিছু। সব শুনে ছেলের যেন শরীরে আগুন জ্বলছে, কিছুতেই সহ্য করতে পারছে না। তারপর বলল, উপকার অনেকভাবেই করা যায় বাবা। আপনি একটা টিন শেড বাসা ঠিক করে দিতেন, সেটাও ভালো হতো। কিন্তু বস্তির একটা ছেলেকে নিজের ঘরে এনে রাখাটা কি ঠিক হয়েছে? এসব ছেলেদের বিশ্বাস করেন কি করে বাবা? কখন কোন ক্ষতি করে বসে কে জানে। দেখো বাবা, তোমাদের এখনো বিয়ে হয়নি, এখনই বাবা কেন ডাকছো? কিছু মনে করবেন না, আমি সবাইকে খুব চলতি আপন করে নিই, তাই ডাকলাম। সে তো বুঝতেই পারছি। ছেলের কথায় আঙ্কেল আন্টির বুঝতে বাকি নেই যে ছেলেটা কতটা মিশুক। কিন্তু এতগুলো মানুষের সামনে আমাকে নিয়ে যা কিছু আলোচনা করলো, তাতে আমার কিছুটা খারাপ লাগলো। চোখের পাতাগুলো ভারী হয়ে গেছে। আমি ওখান থেকে উঠে চলে এলাম। আঙ্কেল আন্টি আমার চলে আসার সময় তাকিয়ে রইল। হয়তো তারাও ব্যাপারটা মেনে নিতে পারেনি। আমি ড্রাইভারকে বলে বাসায় চলে এলাম। সারাটা পথ ভাবলাম হয়তো পুরো পৃথিবীর কাছে একটা জঞ্জাল হয়ে গেছি আমি, যখন যার ইচ্ছে উপরে ফেলতে চায়। তাই সিদ্ধান্ত নিলাম আর নয়, আমার জন্য একটা সুন্দর পরিবারের নতুন সম্পর্ক তৈরিতে কোনো বাধা হয়ে থাকবো না। কেউ কটাক্ষ করবে তার থেকে দূরে সরে যায় সবার থেকে, সেটাই ভালো হবে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এসেছে, কিন্তু চোখের পানি মুছতে একদমই খেয়াল নেই। সেই চোখের পানি আর অপমানিত চেহারাটা জেরিনের চোখ এড়ায়নি। জেরিন এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমার জাইন? না কিছু না। চোখে পানি কেন? এমনি কিছু না। জাইন, জাইন। জেরিনের সামনে থেকে চলে গেলাম। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এদিকে জেরিন ওর আম্মুকে ফোন করে সব জানতে চাইল ওখানে কি হয়েছে। বলল বাসায় এসে সব বলবে। আঙ্কেল ওনাদের কোনো কথা না দিয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাসায় চলে এলেন। বাসায় এসে বসলো সবাই ড্রয়িং রুমে। জেরিন এসে জিজ্ঞাসা করলো, তারপর আঙ্কেল আন্টি সবাই সব কিছু জানালো। বাহ, চমৎকার বাপি। এমন করে জাইনকে তোমাদের সামনে অপমান করলো আর তোমরা কিচ্ছু বললে না? ওখানে বলিনি, তার মানে এই না যে একেবারে ছেড়ে দিয়েছি।
ওই ছেলে যত বড় সার্টিফিকেট অর্জন করতে পারুক না কেন, বিবেকের শিক্ষা মোটেই অর্জন করতে পারেনি। তাতে কি, তোমাদের মান সম্মান তো আগে, তারপর তো মেয়ের সুখ, তাই না? টাকা আছে না, সুখ তো এমনি এমনি আসবে। কি বলো বাপি? না রে মা, তোমার বাপি এখনো মরে যায়নি। বন্ধুর অনুরোধে ছেলে না দেখে পরিস্থিতি সামলাতে বিয়ে দিতে রাজি হয়েছিলাম, কিন্তু ছেলের ব্যবহার ও শিক্ষা কোনোটাই পছন্দ হয়নি। তোমাকে আমাদের পছন্দের ছেলের সাথেই বিয়ে দেব। আর হ্যাঁ, এসব নিয়ে ভাবতে হবে না। জাইন কোথায়, ওকে ডেকে নিয়ে এসো, ও অনেক কষ্ট পেয়েছে। ওকে কেন ডাকবে? সরি বলবে? কোনো দরকার নেই। ওকে যেমন সবার সামনে অপমান করেছে, যদি পারো তবে জাইনকে দিয়ে সবার সামনে ওদেরকে উচিত জবাবটুকু দেওয়ার ব্যবস্থা করো, তাতে জাইন আমি দুজনেই খুশি হব। জেরিন চলে গেল। আঙ্কেল আন্টি আর বাকিরা নিজেদের মাঝে আলোচনা করে সিদ্ধান্ত নিল বন্ধুর ছেলের সাথে বিয়ে হবে না জেরিনের, কিন্তু কার সাথে হবে সেটা নিয়ে কিছু বলেনি। এবার তোমাদের জানানো দরকার মূলত সেদিন জেরিন আর আমার কি কথা হয়েছিল। সেদিন জেরিনকে যখন প্রশ্ন করেছিলাম কেন সে তার বাবা মায়ের কথা মতো বিয়ে করবে, তখন পরে বলেছিল, জাইন, বাপির যেহেতু বাধ্য হয়ে আমার সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি এখন তোমার কথা বললে কোনোভাবেই আমাকে বিয়ে দিবে না তোমার সাথে। যদি বিয়ে করতে হয় তবে বিয়ের দিন পালিয়ে যাব, আর না হলে তো কোনো সমস্যা হবে না। ততদিন তুমি কাউকে বুঝতে দিও না। একটা কথা মনে রেখো, জেরিন শুধু জাইনের হয়ে থাকবে। তো সেই কথা মতো কাউকেই বুঝতে দেয়নি আমার ভেতরে কি চলছে, কিন্তু জেরিনকে হারানোর ভয়টা খুব বেশি হচ্ছিল, যার দরুন বুক ফেটে কান্না আসছিল। জেরিন আমার রুমের সামনে এসে দরজায় টোকা দিল। জাইন, দরজা খোলো। আমি দরজা খুলে দিলাম, চোখে তখনও পানি। জেরিন আমার চোখ থেকে পানি মুছে দিয়ে বলল, আর কষ্ট পেতে হবে না। আমার কোনো কষ্টের অনুভূতি নেই, আমি ভালো আছি। সে আমি জানি তুমি কতটুকু ভালো আছো। কিছু বলবে এখন? আজ খুব ভালো করে বুঝতে পারছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখো, আজ যদি তুমি ওখানে না যেতে, ওরা তোমার সাথে খারাপ ব্যবহার না করতো, তাহলে এই বিয়েটা ভাঙা খুব কষ্ট হয়ে যেত। আর পরে আমরা পালিয়ে বিয়ে করলে তাতে বাপি আমও খুব কষ্ট পেত। আজ এই কষ্টটুকু পেয়েছো বলেই সবার সত্যিটা জানতে পেরেছে, আর তুমিও আমাকে হারাবার চিন্তা থেকে মুক্তি পেয়েছো। প্লিজ জাইন, আর মন খারাপ করো না। এই কয়দিন আমিও নিজের সাথে অনেক লড়েছি, ক্লান্ত হয়ে গেছে আমার মনটা। কাল নতুন বছর শুরু হবে, আজ রাতে আমরা সবাই পুরনো এই বছরটাকে আনন্দের সাথে বিদায় দিই। সব দুঃখ, কষ্ট, আর্তনাদ, রাগ, অভিমান সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুন বছরটা শুরু করি। যা পাইনি, যা হারিয়েছি, ওইসব নিয়ে মন খারাপ না করে নতুন করে স্বপ্ন সাজাই। বলো না, রাখবে আমার কথা, তোমার জেরিনের কথা? জেরিনকে খুব ভালোবাসি, তাই ওর ভালোবাসা মাখানো কথা কি করে ফেলে দিব। খুব আপন করে জড়িয়ে নিলাম আমার বুকে। দুজনের চোখে ভালোবাসার অশ্রু ঝরছিল। ভালোবাসার মানুষকে ভাবার জন্য কতটা পরিশ্রম, কষ্ট ও কাঠখড় পোড়াতে হয় তা শুধু সেই প্রেমিক যুগলেই জানে। জেরিনকে বললাম, আমি কখনোই আমার জন্য কিছু চাই না জেরিন, যদি সম্ভব হয় তাহলে কিছু টাকা নাও তোমার বাপের থেকে, তারপর চলো আমরা কিছু পথ শিশুদের খাবার কিনে দেই, আর পারলে কিছু শীতার্ত মানুষদের জন্য শীতের জামা কিনে দেই। আমাদের সমাজে যারা বিত্তবান শ্রেণীর মানুষ তারা একটু চেষ্টা বা সদিচ্ছা প্রকাশ করলে আমার মনে হয় আমাদের দেশের অসহায় দুস্থ মানুষের সংখ্যা একেবারে কমে যাবে। প্রতি বছর সবাই যদি গড়ে 5টা পরিবারকে তাদের মুনাফা থেকে কিছু পরিমাণ মতো টাকা সাহায্য করত, তবে এত মানুষ ঘর ছাড়া বাইরে কষ্ট করে রাত কাটাতো না। এছাড়াও আমাদের নিজেদেরও প্রতিদিন কত টাকা এদিক ওদিক বা বেহুদা কাজে খরচ করি, তার থেকে কিছু টাকা দিয়ে যদি কোনো ক্ষুধার্ত পথ শিশুদের খাবার কিনে দেই, তবে তারা অনাহারে থাকতো না। শুধু নিজেদের একটু সচেতনতা আর তাদেরকে ভালোবাসার আগ্রহ মন থেকে এলেই সমাজটা আরো সুন্দর হতো। জেরিন আমার কথা শুনে খুব খুশি হলো। তারপর ওর বাবাকে গিয়ে বলল, বাপি, আমার একটা কথা বলার ছিল। বলো মামুনি। আজ যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তাতে তোমাদের আর তোমাদের মেয়ের জীবন বেঁচে গেছে। এই জন্য আর কাল নতুন বছর শুরু হবে, সেই উপলক্ষে আমি আর জাইন কিছু পথ শিশু আর অসহায় মানুষদের সাহায্য করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। তো এবার কিছু টাকা দাও জলদি। কত টাকা লাগবে? তোমার বিবেক যা বলে তাই দাও। জেরিনের বাবা তার রুম থেকে 1000 টাকার 2টো বান্ডেল ধরিয়ে দিয়ে বলল, এখানে যা আছে তার সবটুকু খরচ করে এসো, প্রয়োজন হলে বলো, আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আচ্ছা বাপি,
আমি আর জাইন ফাতেমা যাচ্ছি, রাতে কথা বলবো। অতঃপর তিনজন বের হয়ে আগে শপিং করলাম নির্দিষ্ট মানুষের হিসাব করে। তারপর সেগুলো নিয়ে গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিলিয়ে দিলাম। সবাই খুব খুশি হয়ে মাথায় হাত রেখে জেরিনকে দোয়া করলো। আমিও মনে মনে খুব খুশি হলাম। একসময় আমিও এমন কারো সাহায্যের জন্য অপেক্ষা করতাম। তখন যদি জেরিনের সাথে পরিচয় হতো, তবে মায়ের চিকিৎসার জন্য খরচটা হয়তো ব্যবস্থা করতে পারতাম। তাহলে কাল নতুন বছরে মায়ের হাতের রান্না খেতে পারতাম। আনমনে ভাবছিলাম কথাগুলো, তখনই চোখটা ঝাপসা হয়ে গেছে। অসহায় মানুষের সাহায্য করে যতটা খুশি লাগে, তা 1000 টাকা রেস্টুরেন্টে গিয়ে খেলেও অত খুশি আর তৃপ্তি লাগে না। ভালো লাগছে এটা ভেবে যে আজ আমাদের জন্য কয়েকটি মানুষ শান্তির নিঃশ্বাস ফেলবে, হোক সেটা যতটুকু বা অল্প। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেছে। 10টার দিকে বাসায় ফিরে এলাম। ততক্ষণে ফাতেমা ঘুমিয়ে গেছে। ওকে বাইরে থেকে খাইয়ে দিয়েছে জেরিন। বাসায় গিয়ে ফাতেমাকে জেরিনের বিছানায় রেখে আমি আঙ্কেল আন্টিকে বলে রুমে চলে আসব। তখন জেরিন কেমন একটা দুষ্টু হাসি আর চোখ মেরে কি জানি ইশারা দিল। আমি না বোঝার ভান করে রুমে চলে এলাম। আঙ্কেল আর আন্টি নিজেদের রুমে গিয়ে বলল, তুমি কালই ওদেরকে সব বলে ঝামেলা শেষ করে দাও। বিয়ে জাইনের সাথেই হবে, এমন ছেলে হাতছাড়া করতে পারবো না। যে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবে, তার মনটা কত বড় তা দেখেছো? আমিও তাই ভাবছি। আর হ্যাঁ, জাইনকে ও লোককে পৌঁছে দিতে যাবতীয় সবকিছু আমার দায়িত্ব। জাইনকে দিয়েই ওই ছেলের উচিত জবাব ফিরিয়ে দেব। আর তোমার কাজ কাল মেয়েটাকে একটু জিজ্ঞাসা করবে ওর ব্যাপারে। আচ্ছা, করব। ওসব নিয়ে তুমি ভেবো না। আর হ্যাঁ, কাল আমরা একটু ঘুরতে যাব, কেনাকাটা করব আমাদের সবার জন্যে। আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল আন্টি ঘুমিয়ে গেল। জেরিন আমার রুমে আসার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আমি ওর পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, চোরের 10 দিন, কিরোজদের কিন্তু 1 দিন। আমার ঘরে চুরি করতে আসো প্রতিদিন, আজ আমি তোমার মনের ঘরে ডাকাতি করতে আসছি। কি করতে পারো তা ভালো করে জানা আছে আমার, চত্ব সব। তাই তো আজ বোঝাবো জাইন কি পারে। তো কি বোঝাবেন জনাব? ভালোবাসার সাগরে কি করে সাঁতার কাটতে হয় সেটাই শেখাবো। জেরিনকে কিছু বলতে সুযোগ না দিয়ে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটে চেপে ধরলাম, যেন 1000 বছরের ক্ষুধা জমে আছে দুজনার ঠোঁটে। সেই বিদীর্ণ ক্ষুধা যেন আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে গেল। একে অন্যের সাথে মিশে যেতে ইচ্ছে করছে। রুমের লাইটটা বন্ধ করে জেরিনকে সোফায় নিয়ে সারা শরীরে চুমু খেতে শুরু করলাম। আর সবটাই আমাকে ফিরিয়ে দিতে ব্যস্ত জেরিন, পাওনা মেটাতে তৎপর যেন দুজনেই। জাইন, এই কয়দিনে সব কষ্ট ভুলে আজ নতুন বছরের শুরুর আনন্দের সাথে আমাকেও খুশি করে দাও। সেই আনন্দ ভাগ করতেই আজ তোমার কাছে এসেছি। রাত বাড়ার সাথে সাথে দুজন দুজনাতে মিশে গেলাম ভালোবাসার গভীর বন্ধনে। সারা রাত জেরিনের সাথে ভালোবাসার সাগরে ডুবেছিলাম। বরাবর একটু আগে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরদিন সকালে আঙ্কেলের বন্ধু এলো বিয়ের কথা পাকা করতে, কিন্তু আঙ্কেল আন্টির কোনো মত না থাকা সত্ত্বেও সহজে জানাতে সংকোচ করছে। ইতিমধ্যে জেরিন হাজির ওখানে, সাথে আমিও। আঙ্কেল বলল, দেখো, বন্ধুত্বের সম্পর্ক মজবুত করতে চেয়েছিলাম, আর তোর ছেলের পড়াশুনো, ব্যবসা সব মিলিয়ে পছন্দ হয়েছিল। কিন্তু সেদিন সামনাসামনি দেখে বুঝতে পারলাম তোর ছেলের কাগজের শিক্ষা থাকতে পারে, কিন্তু বিবেকের শিক্ষা মাত্র নেই। কি বলছে এসব? কি করেছে আমার ছেলে? আমি কাকে আমার ব্যবসায় রাখবো না রাখবো সেটা আমার একান্ত ব্যাপার। আর বিয়ে না হতেই বাবা বাবা ডাকা খুবই অশোভনীয়। এতটুকু কমন সেন্স নেই, কাকে কতটুকু সম্মান দিতে হয় সেটাও জানে না। আর শোন, ওই জাইনকে আমি বস্তি থেকে আনিনি, আমার মেয়ে ওকে নিয়ে আসছে। কারণ আমার মেয়ে ওকে পছন্দ করে, ওরা একসাথে পড়ে। ওর কষ্টটাকে নিজের মতো অনুভব করতে পেরে ওকে আমার বাসায় এনেছে। ওর এতিম বোনটাকে নিজের মতো করে মানুষ করার দায়িত্ব নিয়েছে। সেই ছেলেকে নিজের পরিবারের একজন মনে করি, আর তোর ছেলে অপমান করলো। শোন, পোশাকে মানুষকে ছোট বড় যাচাই করতে নেই, তার ব্যবহার মন মানসিকতা দেখে বিচার করতে হয়। সেটা তো ছেলেকে বোঝাস, আমাকে ক্ষমা করে দিস। তোর উপকার সারা জীবন মনে রাখবো। দোস্ত, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু বিয়েটা ভেঙে দিস না প্লিজ। আমার ছেলেটা না জানে কি করে বসে। কিছু করার নাই, আমার মেয়ের সুখ নষ্ট করতে পারবো না। আর একটা কথা শুনে রাখ, সবার সামনে বলি, যে ছেলেকে অপমান করেছিস, আমার মেয়ের বিয়ে সেই ছেলের সাথেই হবে। আঙ্কেলের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম।
উনি কি রাগের মাথায় এমন বলছে নাকি বন্ধুকে এড়ানোর জন্য এমন বলছে কিছু বুঝতে পারছি না। তারপর আঙ্কেল বলল, আমরা ঠিক করে রেখেছিলাম জাইনের সাথে বিয়ে দেবো জেরিনের। ঠিক তারপরেই তুই এসে জানিয়েছিস। মনের বিরুদ্ধে গিয়ে তোর কথায় রাজি হই, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই হোক, তুই এখন আসতে পারিস। মেয়ের বিয়ের দাওয়াত পেয়ে যাবি সময় মতো। আঙ্কেলের কথা শুনে তার বন্ধু ভাঙা মন নিয়ে বিষণ্ণ চেহারা বাড়ি ত্যাগ করলেন। জেরিনোর আম্মুর বুকে লজ্জায় মাথা লোকালো। আমি হাঁ করে দাঁড়িয়ে আছি। জেরিনকে ডেকে বললেন, আঙ্কেল, মামনি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা তোমার না জানিয়ে তার জন্য সরি। জাইনকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নেই তো? জেরিনোর আম্মুর কানে কানে বলল, আমু, আমি জাইনকে খুব ভালোবাসি, তুমি বাপিকে বলে দাও। জেরিনের আম্মু বলল, আলহামদুলিল্লাহ, তোমার মেয়ে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আর বাধা কিসের? আঙ্কেল এবার আমাকে ডেকে বললেন, বাবা জাইন, আমি জানি তুমি এমন ছেলে নও যে আমাদের কথার বাইরে যাবে। তাই বলছিলাম, কে কি বললো সেসবে কোনো কান দিও না। মেয়ে যদি তোমাকে পেয়ে খুশি হয়, তবে ওর বাবা হিসাবে ওর সুখটাকেই আমি বেশি প্রাধান্য দেব। কারণ সংসার করবে তো তোমরা দুজন। সারা জীবন যার সাথে থাকবে সে যদি মনের মতো না হয়, তো সারা জীবন চোখের পানি ভাসাতে হবে। টাকার পিছনে দৌড়ে সারা জীবন পার করলে মনের সুখটাকে কেউ কিনে দিতে পারবে না। আর আমি আমার মেয়ের সুখের জন্য কিছু করতেই না পারি, তবে কী লাভ এত টাকা পয়সা ব্যাংক ব্যবসা বাড়িয়ে? আমার মেয়ের জামাই হিসাবে আমার যা কিছু আছে আজ থেকে তোমার। আমার ব্যবসা বাণিজ্য যাবতীয় সব কিছু তুমি তোমার মতো দেখাশোনা করবে। আজ থেকে তুমি এতিম নও, আর 10 জনের মতো একজন। আমি শুধু আমার মেয়ের হাসি মুখটাই দেখতে চাই। আঙ্কেল, আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো। আপনার টাকা পয়সা জমি জমা ব্যবসা এসবের কোনো কিছুর আমার দরকার নেই। আমি শুধু জেরিনকে চাই। ওকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই, যেখানে শুধু ভালোবাসা থাকবে। আমাদের পড়াশোনা শেষ হলে আপনার অফিসে ছোট একটা চাকরি দিলেও আমার কোনো আফসোস থাকবে না। আমি নিজে থেকে কিছু করতে চাই। আপনার কষ্টের টাকা আমি সহজেই খরচ করতে চাই না। কখনো খুব দরকার হলে তখন সাপোর্ট দিয়েন। কেউ যাতে বলতে না পারে আপনি আপনার জামাইকে কিছু না দিলে আমি কখনোই উঠতে পারতাম না। তাই আমি এবং আপনি কেউই যাতে সমাজে কারোর কাছে ছোট না হই। আমাকে শুধু কিছু বছর সময় দিন। আমার বোনও আপনাদের মতো পরিবারের একজন হয়ে বড় হবে। ওর জন্য ভাই হিসেবে কিছু করার দরকার। আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি জানি বাবা, তুমি এমনটাই বলবে। আর এই জন্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম তুমিই একমাত্র পারফেক্ট আমার মেয়ের জন্যে। কিন্তু যত জলদি সম্ভব বিয়েটা করিয়ে দেব, তাতে অনেক সমস্যা থেকে নিস্তার পাবো। আমি আর কোনো ঝামেলা চাই না। আপনি যেটা ভালো মনে করেন আঙ্কেল। জেরিন ওর আম্মুর আঁচলের নিচ থেকে আমার দিকে তাকিয়ে চোখ মেরে আবার মুখ লোকালো। এরপর আমি ওখান থেকে চলে গেলাম। জেরিন ওর আম্মুকে বলল, তোমরা আমাকে একবার বললেও না। সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু আবার চিন্তাও হচ্ছিল তুমি আবার ওকে পছন্দ করো কিনা। আমু, একটা ছেলেকে ও নিজ জায়গা থেকে আমার বাসায় এনে সকল সুযোগ সুবিধার মধ্যে রেখেছি কেন? এটাও কি বুঝলে না? ওকে ভালো না বাসলে কেউ কারোর জন্য এসব করে? সেই জন্য তো আমি তোমার বাপিকে বলেছিলাম জাইনের সাথে বিয়ে দিতে। নইলে তোমার বাপির যে বুদ্ধি, তাতে আর তোমার বিয়ে ওর সাথে হতো না। কিন্তু তোমরা যখন ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিকই করেছো, এটা শুনে ভেবেছিলাম বিয়ের দিন জাইনের সাথে পালিয়ে যাব। তবুও কি বিয়ে করব না? আসলে মামনি, প্রতিটা বাবারই উচিত বিয়ের সময় তার মেয়ের মতামতকে প্রাধান্য দেওয়া। তা না হলে মেয়ের জন্য সুখ কিনতে গিয়ে টাকায় মোড়ানো কষ্টকে কিনতে। কিন্তু কিছু সময় পরিস্থিতি অনুকূল থাকে না, সেটাও মামনি। আবার হুট করে কাউকে ধরে এনে বললেও তার সাথে বিয়ে দেওয়া যায় না। এই জন্যে সবার উচিত অন্তত একটা ভালো মনের ছেলেকে পছন্দ করা। তার টাকা পয়সা না থাকুক, কিন্তু দামি একটা মন থাকবে। ঠিকই বলেছো বাবা। আমি জাইনকে এই জন্যই পছন্দ করি। ওর মনটা খুব দামি, আর যেখানে শুধু আমার জন্য ভালোবাসা আছে। 2 দিন পর তোমাদের বিয়ে। এখন অনুষ্ঠান করব না পরীক্ষা শেষ হলে তারপর করব? লাভ ইউ বাপি। আমার পাগলি মেয়েটা। জেরিন নাচতে নাচতে ওর রুমে গিয়ে খুশিতে নাচতে শুরু করলো। আসলেই যখন কেউ কাউকে ভালোবাসে আর তার পরিবারও তাকে মেনে নেয়, বিশ্বাস করো, তখন ওর ওই খুশির অনুভূতিটা কাউকে বলে বা লিখে বোঝানো যায় না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তখন তারা। ঠিক জেরিনও সেই খুশিতেই নাচছে।
অবশেষে ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে জেরিন। দুদিন পর বিয়ে পড়ানো হবে মাত্র, হাতে গোনা কয়েকজন আত্মীয়দের সামনে রেখে কাজে এসে অপেক্ষা করছে। জেরিনকে ওর আম্মু, খালা, ওর কাজিনরা মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। কিন্তু জেরিন তো এমনিতেই পরীর মতো সুন্দরী, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন ছিল না। তবুও মেয়েদের একটা স্বপ্ন থাকে, বিয়ের দিন সবচেয়ে বেশি সাজবে, একদম মনের মতো করে। ঠিক সেভাবেই ওকে সাজানো হয়েছে। জেরিন আমার জন্য নিজে পছন্দ করে একটা শেরওয়ানি কিনে এনেছে, আর ফাতেমার জন্য দামি একটা ফ্রক। জেরিন ফাতেমাকে কোলের ভেতর নিয়ে বসে আছে, ফাতেমাকেও সাজিয়ে দিয়েছে। এত এত সাজুগুজু করে ফাতেমা কাঠের পুতুলের মতো বসে আছে, যাতে ওর সাজুগুজু নষ্ট না হয়। বিয়ে পড়ানো শুরু করবে এমন সময় আঙ্কেলের বন্ধু আর ছেলে এসে হাজির। তারা কি করে খবর পেল? নিশ্চয়ই কোনো পরিচিত মানুষের মাধ্যমে জেনে বিয়েটা আটকাতে এসেছে। বন্ধু, আমার ছেলের জীবন এখন তোর হাতে। তোর মেয়ে যদি বিয়ে আমার ছেলের সাথে না দিস, তাহলে ও এখনই সবার সামনে বিষ খাবে। আর ছেলের কাছে আমি ছোট হয়ে আমিও বিষ খেয়ে বাপ ছেলে একসাথে মরবো। পাগল হয়ে গেছিস তোরা? জোর করে কেন এসব করছিস? ছেলে সরাসরি জেরিনের সামনে এসে পকেট থেকে একটা বিষের বোতল বের করে বলল, জেরিন, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার না হলে আমি নিজেকে শেষ করে দেব। বলো কি চাও? হঠাৎ করে এমন ঘটনায় বাসা ভর্তি সবার গুঞ্জন শুরু হয়ে গেছে। জোর করে বিয়ে করা বোধহয় একেই বলে, আর কারো কপাল পোড়া কাকে বলে সেটা নিজের শেরওয়ানি আর পাগড়ির দিকে তাকিয়ে বুঝতেছি। সবই ঠিক ছিল, এখন আবার এই ঝামেলা। এতদিন যা কিছু কারণ দেখিয়ে পার হয়েছি সবাই, কিন্তু এখন একমাত্র আল্লাহই পারে জেরিন আর আমার বিয়েতে কোনো বাধা না রাখতে। আল্লাহ আমাকে পথ দেখাও। আঙ্কেল আন্টি আর বাকিরা সবাই মিলে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সবাই ব্যর্থ। ঠিক তখন জেরিন উঠে দাঁড়ালো, তারপর ছেলেকে বলল, কি বললেন আপনি? বিয়ে না করলে নিজেকে শেষ করে দিবেন? কাকে বিয়ে করতে চাচ্ছেন? আমাকে? আচ্ছা, বিয়ের পর যদি শুনেন আপনার বউ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িত, তখন মানতে পারবেন? বা আমি কারোর সাথে রাত কাটিয়েছি, এটা যেন বিয়ে করবেন? জেরিনের এমন কথায় সবার চোখ যেন ছিটকে বাইরে বের হয়ে যাবে। জেরিন যে এমন কিছু বলতে পারে তা সবার কাছে অবাক করার মতোই। ছেলে আর ছেলের বাবা হা করে তাকিয়ে আছে। ছেলে বলল, কি বলছো এসব তুমি? তুমি তো এমন মেয়েও না যে এসব করবে। আমি তোমাকে কখনো অমর্যাদা করব না জেরিন। খুব ভালোবাসবো, কোনো কিছুতে অভাব রাখবো না। আমি তো এসব শুনতে চাইনি। যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দেন। না, আমি সেটা কিছুতেই মানতে পারবো না। তুমি শুধু আমায় থাকবে জেরিন। যেই ছেলেটাকে আমি ভালোবাসি সে আমারই বাসায় থাকে, তো তার সাথে কি কি হতে পারে এতটুকু বোঝেন না? জাইনের সাথে আমার অনেক রাত থেকেছি, এমনকি ওর সাথে শারীরিক সম্পর্ক করেছি, কারণ আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আপনি এসব জেনেও যদি আমাকে বিয়ে করতে চান করতে পারেন, তবে জেনে রাখুন আপনি আমার নামমাত্র স্বামী হবেন, আর বিছানায় থাকবে জাইন। এসব কথা বাইরে জানাজানি হলে মান সম্মান হারাবেন আপনারা। এখন বলেন, করবেন বিয়ে? আর জোর করে বিয়ে করতে চাইলে বিষ আমিও খেতে পারি, সেটাও মনে রাখবেন। জেরিনের মুখে এসব কথা শুনে সবার মাথা ঘুরছে। কথাগুলো একটু অন্যরকম হলেও এখনকার সিচুয়েশনে এটাই পারফেক্ট। হয়তো এই কথাগুলো অন্য সময় বললে নিজেদের মাঝে ঝামেলা হতো, কিন্তু এই একটি কথার জন্য দুটো জীবন বেঁচে যাবে। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি কি এমন কিছু হয়েছে তোমাদের মাঝে? কিছু হোক বা না হোক, পরেরটা শুনেননি? বিয়ে হলেও ওর বিছানায় আমি থাকবো। তবুও বিয়ে করতে চান? ছেলের চোখে পানি এসে গেছে। তারপর বলল, আমি চাই যে আমার স্ত্রী হবে সে শুধু আমারই থাকবে, অন্য কারোর সাথে তাকে ভাবতেও পারবো না। তোমাদের ভালোবাসা সার্থক, সুখী হও তোমরা। জেরিনকে বলল, শুধু এই কথার জন্য জোর করলাম না, সুখে থেকে তোমরা। ছেলে আর তার বাবা মাথা নিচু করে চলে গেল। আঙ্কেল আন্টি একজন আরেকজনকে দেখছে অবাক চোখে। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। সব ঠিকঠাক মতো হয়ে গেল। জেরিনের আম্মু জেরিনকে পাশের রুমে নিয়ে জিজ্ঞেস করলো, মামুনি, সত্যি কি তুমি এমন কিছু করেছো? আরে না, ওটা তো ওনাদের বোঝানোর জন্য বলেছি। তুমি কি জানো না তোমার মেয়ে কেমন? কিছু সত্যি গোপন থাকাই ভালো। সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, মান সম্মান বুঝি চলেই গিয়েছিল। উফ, এখন আর এসব নিয়ে ভেবো না তো। মামুনি, তুমি রুমে যাও, আমি জাইনকে বলে পাঠিয়ে দিচ্ছি।
একটু জলদি করো আম্মু। যা শয়তান। আজ আর রাগ করো না আম্মু, মেয়ের বিয়ে হয়ে গেছে। বুঝেছি। আমার স্টুডেন্টরা বলল, ভাইয়া না থুকো, দুলাভাই কংগ্রাচুলেশন। আজ থেকে কিন্তু দুলাভাই বলেই ডাকবো। আর হ্যাঁ, আপুকে কষ্ট দিলে কিন্তু খবর আছে। আপনার বিয়ের খুশিতে আগামী 2 দিন আমাদের ছুটি। আচ্ছা ঠিক আছে। এখন যান আপু, আপনার জন্য ওয়েট করে আছে। আচ্ছা আসছি। অবশেষে বাসর ঘরে প্রবেশ করলাম। জীবনের নতুন অধ্যায় শুরু হলো। জেরিন ঘুমটা দিয়ে বসে আছে। আমি ওর পাশে বসে ওর ঘুমটা সরিয়ে বললাম, আর লজ্জা পেয়ে লজ্জাপতি সাজতে হবে না ম্যাডাম। সবার সামনে যা যা বললে তাতে আমি মাটিতে তলিয়ে যাচ্ছিলাম। ওই কথাগুলো না বলে বিয়ে আটকাতে পারতে তুমি। ভাগ্যিস সেদিন। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আজ থেকে আমি তোমার, তুমি আমার, আর কোনো বাধা নেই আমাদের মাঝে। পরিবারের দোয়া ছাড়া কেউ কখনো সুখী হতে পারে না। আমরা পালিয়ে বিয়ে করলে হয়তো বাবা মা কষ্ট পেত, তাই এখন সবার দোয়ায় আমাদের জীবনে যেটা সুখের হয় সেটাই যায়। আজ বাবা মা বেঁচে থাকলে অনেক খুশি হতো। চলো না মায়ের দোয়া নিয়ে আসি। চলো। আমি জেরিনকে নিয়ে ছাদে চলে গেলাম। আমার রুম থেকে মায়ের ছবিটাও নিলাম। তারপর ছবিটাকে সামনে ধরে বললাম, ও মা গো দেখো, তোমার জাইন আজ বিয়ে করেছে মা। তোমার ফুটফুটে সুন্দর একটা বৌমা হয়েছে। আজ তুমি থাকলে তোমাকে সালাম করতাম দুজন। ও মা গো, আমাদের জন্য দোয়া করবে না? কথাগুলো বলতে বলতে চোখে পানি চলে এসেছে আমার। জাইন পানি মুছে দিয়ে বলল, মন খারাপ করো না আম্মু, আমাদের ওপর থেকে দেখছো তো। আর মন ভরে দোয়া করেছে। আকাশে তাকিয়ে মায়ের চেহারাটা দেখার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে। হয়তো মা দূর থেকে দেখছে তার ছেলে আর ছেলের বউকে। দূরের একটা তারার ঝলকানিতে মনটা খুশিতে ভরে গেল। হয়তো মা কোনো ইশারা দিল। অবুঝ মনটা সান্ত্বনা পেল আমার। জেরিন বলল, শোনো না, ফতিমা যতদিন সাবালিকা না হবে ততদিন আমরা বেবি নিব না, কেমন? ও বড় হোক তারপর নিব। জেরিনকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেলাম। বললাম, সত্যি আমি খুব ভাগ্যবান তোমাকে পেয়ে। কিন্তু এত সহজে তো তোমাকে মাপ করবো না বরমাশাই। বলো কি চাও? রিক্সাওয়ালার প্রেমে পড়েছি, তাকে বিয়েও করলাম। তাই কালকে আমাকে শহরে করে ঘোরাবে আমার রিক্সায় উঠিয়ে। আমি বউয়ের সাথে থাকবো আর তুমি সেই আগের বেশে। আচ্ছা ঠিক আছে, ঘোরাবো তোমাকে। তাহলে রিক্সাওয়ালার প্রেমটা সার্থক হয়েছে, তাই না? 100তে 100। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি সম্পর্কে 2 লাইন ভালো কিছু বলে যাবেন। আর যদি গল্পটি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে বলবেন আরও ভালো ভালো গল্প আনতে। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কথা রাখতে, এবং আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট গল্প নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।